শিক্ষা নেওয়ার জন্য যে হাম্বলনেস, সেগুলো আমরা দেখেছি। এবার একটা খুব ভাইটাল চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা ভাইটাল এবং তারপরে এর সঙ্গে প্রায় অনুসরণ করে শুরু হবে 17 অধ্যায়, সপ্তদশ অধ্যায়, অষ্টাদশ অধ্যায়, বেশ কিছু শ্লোক। তো সেই শ্লোকগুলো আমরা একটু ছুঁয়ে যাব, যেহেতু আমাদের সময় কম, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমাদের পার্সোনালিটি বলতে যা বোঝায় তা কিন্তু এই তিনটে গুণেরই প্রতিপত্তি বা দারিদ্রতা, মানে কখনো কোনটা বেশি হয় কোনটা কম হয়। এই তিনটে গুণ সম্বন্ধে আমাদের ধারণা থাকলে আমাদের কর্মজীবন, ইফেক্টিভ লাইফ ম্যানেজমেন্ট আমাদের সাবজেক্টের নাম মনে আছে, শ্রীমদ ভগবদ গীতা ইফেক্টিভ লাইফ ম্যানেজমেন্ট। আমাদের কর্মজীবন, আমাদের ধর্মজীবন, আধ্যাত্মিক জীবন, খেলাধুলোর জগৎ, কালচারাল জগৎ, শিক্ষার জগৎ, যে কোনো ফিল্ডে এই তিনখানা গুণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট পরপর আলোচনা করলে বুঝতে পারা যাবে। ব্যক্তিত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এই তিনটে গুণ, এখানে তিনটে গুণের উপর নির্ভর করছে। অ্যাকচুয়ালি আমরা যে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম যে কনসাসনেস, আত্মতত্ত্ব, তার তো কোনো চেঞ্জ হবে না। আত্মতত্ত্ব যা অমর তাকে আর অমরত্ব দেওয়ার দরকার নেই, আর যা মর তা কখনোই অমর হবে না, অর্থাৎ শরীর প্রভৃতি। আমরা যে ব্যক্তিত্বটা প্রেজেন্ট করি সেটা হচ্ছে কনসাসনেস প্লাস এই ফিজিক্যাল এক্সিস্টেন্স। আর লেয়ারটা হচ্ছে কি বডি, মাইন্ড, ইন্টেলেক্ট, শরীর, মন, বুদ্ধি, সমস্ত লেভেলের এই তিনটে গুণের অবস্থান। আমরা পরপর দেখব যে এই কর্তা, সাত্ত্বিক কর্তা, রাজসিক কর্তা, তামসিক কর্তা, তারপরে বুদ্ধি, কর্ম, তিন রকমের হয়। এগুলো জানলে যেমন নিজেকে নিয়ন্ত্রণ করতে, নিজেকে বুঝতে সাহায্য করে কাজকর্ম ক্ষেত্রে, গান বাজনা, পড়াশোনা সব ক্ষেত্রে, ঠিক তেমনি অন্যদের যারা অ্যাডমিনিস্ট্রেটর হয়, পার্সন হ্যান্ডেল করতে হয়, লোকজনকে নিয়ে থাকতে হয়, তারাও নেচার বুঝে তাকে সেভাবে দিতে পারে। তুমি হয়তো একটা কাজ দিয়েছো এমন একটা লোককে যে তমগুণের মানে মহাপুরুষ, তাকে একটা এমন কাজ দিয়েছো সাত্বিকতার কাজ, তাকে বললে ধ্যান করতে, সে কি করবে? কম্বল মুড়ি দিয়ে নাক ডাকবে, ওঙ্কার ধ্বনি বেরোবে, মানে আধুনিক ওঙ্কার ধ্বনি বেরোবে। তো তাকে ওই কাজটার যোগ্য নয়, ওকে বরং রজর মাধ্যমে সত্য নিয়ে গেলে ভালো হয়, অ্যাক্টিভিটি। এরকম একটা ঘটনা আছে, তুরিয়ানন্দজি মহারাজ, অখণ্ডানন্দজি মহারাজ, স্বামীজি ঘুরছেন হিমালয়ের দিকে, একজন সাধু বাবা নাক দিয়ে ঘুমোচ্ছে। স্বামীজি বললেন, ওরে এখানে ঘুমোচ্ছে, দে কাঁধে মেটাল কাঁধে লাঙল জুড়ে দে, তবে যদি কোনো কালের কিছু হয়। অর্থাৎ তামসিকতা আর সাত্বিকতা ডিফারেন্সটা বোঝা খুব সবসময় যায় না। তারপর রাজসিকতা, যে রাজসিক যে খুব এনার্জেটিক, তাকে তুমি যদি কোনো এক জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর থাকো, তুমি তাকে যদি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করে দাও, দেখবে তুমি সফল হবে অনেকটা বেশি। অর্থাৎ এই গুণ তিনটের ডেফিনেশন এবং ফাংশন এটা জানলে নিজেকে এবং অন্যদেরকে হ্যান্ডেল করতে সুবিধা হবে এবং নিজের পার্সোনালিটি ডেভেলপ করতেও খুব সাহায্য করবে। কিভাবে? স্বামীজি একটা কোটেশন আছে, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। অর্থাৎ আমরা প্রত্যেকের মধ্যে দেবত্ব আছে, দেবত্ব আছেই, মেঘে ঢাকা তারার মতো বা সূর্যের মতো। শুধু কি করতে হবে? মেঘের উপরে কাজকর্ম করতে হবে, সূর্যের উপরে বা তারার উপরে নয়। অর্থাৎ আমরা দেবত্ব আছি। অর্থাৎ এই ঢাকনাটা মানে সত্য রজত এই তিনটিকে একসঙ্গে বলা হয় প্রকৃতি, আর এই চৈতন্যকে বলা হয় পুরুষ। তোমরা দেখে পুরুষ প্রকৃতি শব্দটা অনেক সময় ইউজ করা হয় নারী এবং পুরুষ হিসাবে, তা কিন্তু নয়। ভারতীয় সংস্কৃতিতে এবং বেদান্তে বা সাংখ্যে এটা পুরুষ প্রকৃতি মানে হচ্ছে কনসাসনেস এবং জড় মেনলি। এই তিনটে যে অবস্থা, তিনটের সাম্য অবস্থাকে প্রকৃতি বলা হয়। এটা ডিসব্যালেন্স হলে কিন্তু সৃষ্টিটা শুরু হয়। সবাই যদি মিলেমিশে ভাই ভাই থাকে তাহলে ঝামেলা হবে না, কাজও হবে না, কোনো ঝামেলা মীমাংসা হবে না, সমস্যা নেই। সৃষ্টি মানে হচ্ছে সমস্যা, অর্থাৎ পরস্পরের সঙ্গে মিল নেই, সাম্য অবস্থা নষ্ট হয়ে গেছে। স্বামীজি বলছেন যেমন করে আমাদের পবিত্রতা আছেই, দিব্যত্ব আছেই, দেবত্ব আছেই, এই নেচারকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা শিখলে আমাদের দেবত্বের বিকাশ হবে। আর পার্সোনালিটি বলতে কার পার্সোনালিটিতে কোন গুণটা প্রবল তার উপর নির্ভর করে সে কিরকম ব্যক্তি। নিচে দেখো কয়েকটা শব্দ আছে, গ্রাস, আবরণ, অভিভাব, টেকনিক্যাল টার্ম এগুলো। আমরা গ্রহণ মানে কি বুঝি? খেয়ে নেয়, তাই তো? বিজ্ঞান পড়ে কি জানি, খায় না, আসলে আবরণ করে দেয়, ঢেকে দেয়। গ্রাস হচ্ছে, তোমরা যারা লাইফ সায়েন্স করেছিলে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি পড়েছো তো? ফ্যাগোসাইটোসিস পদ্ধতি মানে তাকে নিয়ে চুষে লাস্টে সবটা নিয়ে নেওয়া অবস্থা।
রস নিজের ভেতর থেকে মনে আছে তোমাদের কারণ? হ্যাঁ, তো ওই রকম ভাবে আস্তে আস্তে থেকে গ্রাস করে নিয়ে চুষে নিয়ে সারটা নিয়ে তাকে ফেলে দেয়, এটা গ্রাস করা। আবরণ হচ্ছে এই একটা আছে ঢেকে দেওয়া। অভিভাব হচ্ছে কেউ তাকে ঢাকবে না, কিন্তু নিজে এত পাওয়ারফুল হবে অন্যগুলো ম্লান হয়ে যাবে। উদাহরণ, আকাশে তারা আছে, চাঁদ নেই, চাঁদ উঠলো উজ্জ্বল হয়ে, তারারা ম্লান হয়ে গেল, তাই তো? সূর্য উঠলো, তারা এবং চাঁদ সবাই ম্লান হয়ে গেল, আস্তে দেখাই যাচ্ছে না। এই যে একটা আরেকজনকে যে হারিয়ে দিচ্ছে, মানে লুকিয়ে দিচ্ছে নিজের ব্যক্তি প্রভাবের দ্বারা, এটাকে বলা হয় অভিভব। অভিভব কথাটাই তোমাদের চতুর্দশ অধ্যায়ে অনেকবার আলোচনা আছে। সত্যম চাঁদি ধুয়ে এসব আছে দেখবে, এটাকে বলা হয় অভিভব। মনে থাকবে? গ্রাস হচ্ছে একদম সত্যিকারে গ্রাস করে নেওয়া, খেয়ে নেওয়া যাকে বলে। আবরণ হচ্ছে ঢেকে দেওয়া। আর অভিভব হচ্ছে সে একটা কোয়ালিটির বা এতই বড় হবে যে অন্যগুলো একদম ফিকে পড়ে যাবে, মানে ফেড আউট হয়ে যাবে বলতে গেলে সেভাবে। এই তিনটে টার্ম কিন্তু মাথায় রাখতে হবে। তার মধ্যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অভিভব। একবার যারা বই এনেছে দেখতে পারো, দেখবে প্রকৃতির গুণের কথা আছে, তিনটে গুণ। সত্যং রজস্তম ইতি গুণঃ প্রকৃতি সম্ভবা। তিনটে গুণ হচ্ছে প্রকৃতি থেকে জন্ম হয়। অ্যাকচুয়ালি বলতে গেলে এগুলোই প্রকৃতি, এগুলোই প্রকৃতি। সত্যং রজস্তম ইতি গুণঃ প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহ দেহে দেহি নামভয়ম। দেহ এবং দেহি ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। দেহ আছে যার সেই দেহি, দেহি গুণ আছে যার সে গুণী। দেহটা আমি নই, এই দেহকে বদ্ধ করে এই প্রকৃতি, এই গুণগুলো অর্থাৎ জল। এই তিনটে গুণ আছে এই প্রকৃতি, তিনটে গুণ, মানে অর্থাৎ জড় পদার্থগুলো বাই নেচার জড়ের যে প্রকাশটা তিন রকম, সত্য রজ তম। লিখছি না আমি, সত্য রজ তম, সত্য সংস্কৃত উচ্চারণ করে, সত্য রজ তম, এই তিনটে গুণ। এই তিনটে গুণের নেচার আছে, ডেফিনেশন আছে, ফাংশন আছে। কিরকম? এখানে জল আছে, বাঁধে ঘেরা, যদি পাশের জমিতে জল নিয়ে যায়, সবচেয়ে ইজিয়েস্ট এবং ভালো মেথড কি বলতো? বাঁধটা কেটে দিলে, বাঁধটা কেটে দিলেই অটোমেটিক জল আসবে, কারণ একটা জলের নিজস্ব একটা প্রেশার আছে, সেই প্রেশারে বেরিয়ে আসবে। ঠিক আমাদেরও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এইটাই কাজ, বাধা অপসারণ। অর্থাৎ সত্য রজ তম এই তিনটে গুণকে ম্যানেজ করতে হবে, হ্যান্ডেল করতে হবে। তাহলে সত্য কি, রজ কি, তম কি জানতে হবে। এখন যেমন অনেকটা আমরা তমগুণ থেকে এসেছি, মোটামুটি একটু রাজসিকতার মাধ্যমে সাত্বিকতা আসলে ভালো হতো, মানে একটু ব্যায়াম ট্যায়াম করে ইত্যাদি অ্যাক্টিভিটি। সত্যের নেচারটা কিরকম? 6 নম্বর শ্লোকে দেখো, তত্ত্ব সত্যং নির্মলতা প্রকাশকম অনাময়ম। সত্য কি? নির্মলতা হেতু। নির্মলতা, নির্মলতা মানে হচ্ছে পঞ্চমী রাখবো, যারা সংস্কৃত জানো। নির্মল মানে মলিনতা নেই। সত্যের পক্ষে মলিনতা কোনগুলো হবে? তারা শত্রুকে, অভিভাবকটা মনে আছে? চাঁদ সূর্য, তাই তো? চাঁদ সূর্য তারা শত্রু। সব উদাহরণগুলো এখানে পাবে না, ওই জাস্ট একটা অ্যাঙ্গেল থেকে পাবে, শুধু তারা শত্রু। অর্থাৎ যদি সত্য যদি মানে নিচে চলে আসে, প্রভাব কম থাকে তার, তাহলে তার শত্রু কে থাকবে সেই মুহূর্তে? তিনটেই তো আছে, রজ আর তম। যদি সত্য যদি তমের দ্বারা, তম এর দ্বারা আচ্ছাদিত হয় বা অভিভূত হয়, তাহলে কি ঘটবে? আলো যদি অন্ধকার আক্রান্ত হয় কি হবে? অন্ধকার, প্রকাশ থাকবে না। এমনি আত্মা তো প্রকাশ স্বরূপই, সচ্চিত আনন্দ স্বরূপ বলা হয়েছে। সচ্চিত, চিত মানে জ্ঞান, প্রকাশ।
সৎ মানে এক্সিস্ট করে, সবসময় আছে। আনন্দ মানে আনন্দই, স্বরূপিত। এইটাকে আবরণ করছে, সত্য আবরণ করছে একটা লেভেল পর্যন্ত, যদি এটা হাইয়েস্ট। সত্য কিরকম? যদি তমগুণে আবরণ করে তাহলে কি দাঁড়াবে? প্রকাশ স্বভাবটা থাকবে না, ক্লিয়ারিটি থাকবে না, ক্লিয়ার কনসেপশন থাকবে না। মানে কি ঠিক বুঝতে পারছি না, দিশে নিতে পারছি না, জড় ভাব, ডাল যাকে বলে, ডালনেস আছে। প্রকাশ মানে বলে না, খুব ব্রাইট ছেলেটা খুব চটপট উত্তর দেয়, চটপট অ্যান্সার দেয়, বলে তো, অর্থাৎ ফ্রেশ মাইন্ড একদম, কোনো আবরণ, কোনো জড়তা নেই। এর আবরণ কে করছে, অভিভব কে করছে? তম। তাই হচ্ছে প্রকাশকম। যখন সত্য প্রধান হবে, সত্যের ধর্ম হচ্ছে সে কিন্তু প্রকাশ স্বরূপ। এটা কিন্তু রিলেটিভ প্রকাশ, অ্যাকচুয়ালি প্রকাশ স্বরূপ কিন্তু আত্মাই। যেমন চাঁদের আলো, সূর্যের আলো চাঁদে পড়ে চাঁদ উজ্জ্বল হয়, কিন্তু এই চৈতন্যের আভাস বা চৈতন্যের জ্যোতিতে উদ্ভাসিত হয় আমাদের মন, বুদ্ধি, শরীর সবকিছু। ওটা চলে গেলেই, গল্প বলেছিলাম আগে, মনে আছে, ডেড বডি। এই প্রকাশ স্বরূপ হচ্ছে কার স্বরূপ, কার গুণ বা স্বরূপ বলা যাবে? সত্য, সাত্বিকতা। এরপর হচ্ছে অনাময়। আময় মানে হচ্ছে, বলে না যে রোগ, নিরাময় হওয়া, অনাময় হওয়া, আছে তো রোগ। আমাদের রোগগুলো কি কি? সাইকোলজিক্যালি দেখি, স্ট্রেস, টেনশন, রেস্টলেসনেস, এইগুলো হচ্ছে আমাদের ডিস্টার্বেন্স। শান্তভাবে ভাবতে দেয় না, কোনো কাজ করতে দেয় না, ডিসিশন নিতে দেয় না। এটা কিন্তু এর কার কার কাজ? এটা রজস। এই রজ হচ্ছে সত্যকে যদি অভিভূত করে, তাহলে এই আময় গুলো আসে, এই ডিস্টার্বেন্স গুলো আছে, রেস্টলেসনেস আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আময়, এগুলোই তো বিপদ, এগুলোই তো আমাদের আময়। চঞ্চলতা, অস্থিরতা, টেনশন, তৃষ্ণা, আসক্তি, এটা তো আমাদের আগে পড়াশোনা বায়াসনেস এসে যায়, এসব এসে যায় তো, ঠিক ডিসিশন নিতে দেয় না। এই সবগুলো যে সমস্ত আমাদের প্রবলেম গুলো আছে, এটা হচ্ছে আময়। এটা রজগুণের সঙ্গে হয়, আময়গুলো আসে, রজগুণের বাই প্রোডাক্ট হিসেবে আসে। তো এই রজগুণ যখন অভিভূত করে দেয় সপ্তগুণকে, তখন আময়টা হয়। যদি যখন করে না, তখন কি অবস্থা থাকে? সে অনাময়। তাহলে সত্যের গীতা অনুসারে দুটো আমরা স্বরূপ গুণ পেলাম। স্বরূপ কিরকম? প্রকাশকম, অনাময়ম, মানে ব্রাইট, ব্রিলিয়ান্ট, নো প্রবলেম। একদম হাইয়েস্ট লেভেল থেকে নয় কিন্তু, এই যে এই যে কোয়ালিটিস গুলো, এটা যে সত্যের ডেফিনিশন বলা যেতে পারে। প্রকাশকম, অনাময়ম, নির্মল স্বভাব। এরও কিন্তু কিছু বদ গুণ আছে, কিন্তু সেটা হাইয়েস্ট লেভেলে। শ্রীরামকৃষ্ণের গল্প আছে তিনটে চোর, তোমরা জানো সেটা, আমি বলছি না। যে তিনটে চোরই আর কি বেঁধেছিল, কাহিনীটা তোমরা জানো? জানো কি? আমি জাস্ট ভাবটা বলছি। একজন ভদ্রলোককে তিনজন চোর বেঁধেছে, যে ডাকাতি করেছে। তো একজন বলছে যে এটাকে মেরে দিই, বলছে তামসিকতার উদাহরণ এই। আর বলছে না, মেরে কি হবে, ছেড়ে দে, এখানে বেঁধে রেখে দে, গাল আছে মাথায়, যে রাজস্বিক লক্ষণ। আর একজন চোর দলে যাচ্ছিল, একটু ফিরে আসলো, এসে বললো, এই চলো, তোমাকে না এইভাবে বাঁধা হচ্ছে, কষ্ট হয়েছে আমার, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। জঙ্গলে তোমাকে চোখ বেঁধে নিয়ে আসা হয়েছিল তো, জঙ্গলের দিকে রাস্তা ধরে গিয়ে বলছে এবারও দেখো তোমার বাড়ি চলে যাও। বলছে আরে চলুন, এত কৃপা করলেন আমার উপরে, মেরে পেটে নিয়েছি তিনজনে মিলে একসঙ্গে, তো এত কৃপা করলে আরেকটু এগিয়ে এসো, আমার বাড়িতে একটু এসো। বলছে না, আমার আর যাওয়া যাবে না, পুলিশে ধরবে। অর্থাৎ এই তিন গুণ কোনোটাই আমাদের রিয়েল নেচার না। সাত্বিকতা সে তুলনায় অনেক ভালো, কারণ এই সাত্বিকতা আমাকে ডিভিনিটির হাইয়েস্ট ম্যানিফেস্টেশন দিকে নিয়ে যাবে। সাত্বিকতাই কারণ, মানে শরীরে থাকাকালীন অবস্থায় এই সাত্বিকতার প্রকারভেদ আছে, সব শুদ্ধ সত্য, এইসব বিশুদ্ধ সত্য এসব আছে। কিন্তু আমাদের বোঝার জন্য এইটুকু হচ্ছে যে এই সত্য গুণটাও কিন্তু আমাদের রিয়েল নেচারের পক্ষে কিন্তু বন্ধন। তিনটেই বন্ধন। সোনে কি জঞ্জির হ্যাঁ, শুনেছো তো সিনেমার ডায়লগ? কি? সোনার শিকল, শিকলি,
সোনা দিয়েই বাঁধো আর লোহা দিয়েই বাঁধো, বাঁধছো তো আমাকে। এই সত্যগুণ কিভাবে বাঁধে আমাকে? সুখ সঙ্গে না বদনাতি জ্ঞান সঙ্গে না চানক। সুখ, সুখ বাংলায় সুখ। সুখ সঙ্গে না বদনাতি জ্ঞান সঙ্গে না চানক। অর্থাৎ সুখে বদ্ধ করে। মহারাজ সুখে বদ্ধ করে? হ্যাঁ, সুখে বদ্ধ করে। খুব ফ্রেশ মাইন্ড, খুব ভালো আছে, একটা নীরব নিরিবিলি জায়গায় ভগবানের নাম ধ্যান ভজন নিয়ে আছে, খুব কাম কোয়াইট সুন্দর, কোনো সিচুয়েশন প্রবলেম ফেস করতে হচ্ছে না। সেই সুখ আমরা ভোগ করি। ইয়েস, আমরা ভোগ করি, এটা ভোগ, এটা হাইয়েস্ট লেভেলের ভোগ। এটাও বাঁধে। কি জানি সুখ ও সঙ্গে না বদনাতি। ওই মানুষটি অন্য প্রবলেম চায় না, সবসময় অ্যাভয়েড করছে পাবলিক পরিস্থিতি, প্রয়োজন অনুসারে নয়, নিজের স্বার্থে, অনেক সময় স্বার্থ হয়ে যায় ধীরে ধীরে। এখান থেকে হঠাৎ করে দেখা যাবে তমসিকতা এসে যাচ্ছে, যদি না কেয়ারফুল থাকা যায়। তাই সত্য থেকে কিন্তু দেবত্ব উন্নতি হওয়ার জন্য মানে ফাইনালি ত্রিগুণাতীত হতে হবে। পরের দিকে আছে, ওদিকে ডিটেলস যাবো না। ত্রিগুণাতীত গেলে নিশ্চিন্ত হওয়া যায়। যদি না আসে আবার কি ঘট করে গুটি, ওই 98 ঘরে বড় সাপ আছে, দেখেছো লুডো খেলা? হট করে সাত্বিকতা থেকে একদম রাজস্বিক বাদ দিয়ে তামসিকতা এসে যাবে। অর্থাৎ ওই সুখটা আস্তে আস্তে আমাকে কুড়ে মিট লেভেলে নিয়ে চলে যাবে। আলস্য আসবে, প্রমাদ আসবে, সব আসতে থাকে। তো এই সত্য সুখেও কিন্তু আমরা নিরাপদ নয়, কারণ ওই 98 বড় সাপ আছে, বুঝতে দেবে। সুখে বন্ধন করে আমাদের, সুখ দেখবে লক্ষ্য করে, মন ভালো আছে, কিছু না মানে সে সাধন ভোজনও করবে না, কাজও করবে না, বেশ ভালো একটা সুখ ভোগ হয় আমাদের। এটা যদি সত্য ভাব এসে যায় তখন বোঝা যায় সাত্বিকতা। সুখ সঙ্গে না বদনাতি। আর একটা কি আছে? জ্ঞান সঙ্গে না আছে অনাঘ। অনাঘ মানে নিষ্পাপ। তোমার মাঝে প্রবলেম নেই অর্জুন, বলা হচ্ছে অর্জুনকে, উৎসাহ দিচ্ছে। এটা একটা গুড টিচারের লক্ষণ। হ্যাঁ হ্যাঁ ভালোই বলছো, হয়তো একটু ভুল আছে তো বলো, হ্যাঁ অনেকটাই ভালো বলেছো, একটু আমি রেক্টিফাই করে দিচ্ছি যে হে নিষ্পাপ অর্জুন, বারবার আত্মবিশ্বাস জাগাচ্ছে। অনাঘ যে পাপ নেই, নিষ্পাপ। বলছে জানো এই সুখেরও কিন্তু কিছু অদভ্যাস আছে। সে কিন্তু এই সত্যের, সে সুখে এবং জ্ঞানে বদ্ধ করে। কিন্তু অ্যাপারেন্টলি দেখো দুটো কিন্তু খুব ভালো কোয়ালিটি। আরো জ্ঞান পিপাসা তো ভালো, তো নিশ্চয়ই ভালো, কিন্তু আত্মজ্ঞানের তুলনায় কিন্তু এগুলো ইনফিরিয়ার। ইনফিরিয়ার কার তুলনায়? ইন কম্পারিজন কার? আত্মজ্ঞান। পরিপূর্ণ দেবত্ব বিকাশের পথে কিন্তু এগুলো একটা বাধা নিজের স্বরূপের পক্ষে। এই যে জ্ঞানের সঙ্গে মানে আরো জানবো, আরো বিষয় জানবো, এই জ্ঞান ও তৃষ্ণা, এগুলো মেটেরিয়াল নলেজ যতই নেবে শেষ নেই। এগুলো হচ্ছে ভালো জিনিস, কিন্তু সোনার শিকড়। এটা কিন্তু সোসাইটির পক্ষে কাম্য, এই দুটো জিনিস। এভারেজ সোসাইটি কিন্তু এটারই টার্গেট। কয়েকজন ব্রহ্মজ্ঞ হবে, আত্মজ্ঞ হবে হয়তো জেনারেলি, কিন্তু এই জিনিসটাকে নকল করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়েছে। স্বামী উদাহরণ দিয়েছেন, ওই সেই ভদ্রলোকের কথা বললাম, সাধুর কথা, লাঙল দেওয়ার কথা। আসলে ব্যাপারটা কিরকম, 3টে স্টেজ আছে, আমরা ভুলিয়ে দিই। তোমরা ফিজিক্স যখন পড়েছ তখন দেখেছো যে সোনিক আলট্রাসোনিকের শব্দগুলো, যারা স্পিরিচুয়াল ক্লাস আমরা করেছি, আমার পড়েছি, তারা জানি। মানে শব্দোত্তর শব্দেতর পড়েছো তো? মানে যদি কম্পাঙ্ক খুব কম হয় সেটা শোনা যায়, কম্পাঙ্ক শোনা যায় না। ওটা যদি একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, রেঞ্জে থাকে, তখন শোনা যায়। আর ওর থেকেও যদি বেশি হয় শোনা যায় না। দুটোর কিন্তু একই, দুটোর মধ্যে কি আকাশ পাতাল পার্থক্য বলো? একটা শোনা যাচ্ছে না কারণ অত্যন্ত কম, একটা শোনা যাচ্ছে না অত্যন্ত বেশি। দুটোই কিন্তু শোনা না যাওয়ার দিক থেকে এক, আর মাঝে শোনা যাচ্ছে। এটা কম্পেয়ার করো সত্য তম, মানে একদম একেবারে তম, একদম কম্পাঙ্ক কম, এও ঠিক অ্যাক্টিভ নয় কম্পারেটিভলি, ফিজিক্যাল লেভেলে হুই 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 করছে না। আবার মাঝে দেখো রাজস্বিক ব্যক্তি করছে, আবার সাত্বিক ব্যক্তি ওর কম্পাঙ্ক প্রচন্ড বেশি, ওর দরকার নেই। এই দুজনেই কিন্তু কাজ সেভাবে করছে না মনে হচ্ছে কম্পারেটিভলি, কিন্তু আকাশ পাতাল পার্থক্য। স্বামীজি বলছেন এই ভারতবর্ষে এই সত্যগুণের ধোঁয়া ধরিয়া ধরিয়া দেশ তমগুণে ডুবে গেল।
আলস্যকে আলস্যকে কুড়েমিকে লোকে বৈরাগ্য বলে প্রচার করতে শুরু করলো। কি না ঠাকুর বলছেন কামকাঞ্চন দেন, চলো কি আর ঝামেলায় যাচ্ছি, বিয়ে থা করে লাভ নেই, সুখে থাকো আরামে, একটু মঠে যোগ দিয়ে দিই। কি দেখা যাবে সে এক তামসিকতার মূর্তিমান বিগ্রহ। সাধন ভোজনও করবে না, কিছু করবে না, বই করে ঘুমাবে, খাবে। মন যদি খুব বেশি চঞ্চল নয়, নিশ্চয় নিষ্কর্মা হয়ে থাকা যায় সুন্দর, কিন্তু তারা জ্ঞানও হবে না, ভক্তিও হবে। আমরা ওই সাত্বিকতা তামসিকতাকে গুলিয়ে ফেলি। তামসিকতা একরকম সুখ হয়, কিরকম জানো, বরফে যেমন হয়। প্রচন্ড ঠান্ডা এবং বরফে দেখে একটা মানুষ যখন আক্রান্ত হয় না, সে কিন্তু ওটা একটা সুখ পায়। আইস যেটা হয়, তাকে বারবার বলা হয় জাগো জাগো, সে কিছুতেই জাগতে চায় না। না না আমাকে, আমি ভালো আছি, আমাকে, আমি খুব আনন্দ পাচ্ছি, খুব আরামে আছি, কিন্তু ওটা হচ্ছে কাল আনন্দ। যদি জাগিয়ে যাওয়া, দেখবে চর চাপ নিয়ে যায়, কোনো রকমের শরীর গরম করে পা ঘষে ঘষে জাগানো হয়, বরফে যখন কেউ আক্রান্ত হয়, দেখেছো? ঠান্ডা শরীর ঠান্ডা হয়ে যায়, তাকে গরম করার চেষ্টা করা হয়। ওই শীতলতা, ওই সুখ, তামসিক সুখ একেবারে ব্যক্তিকে একদম ধ্বংস করে। তামসিকতাকে যদি আমরা প্রশ্রয় দিই, আমাদের জ্ঞান বুদ্ধি বিকাশ ভোগ কিছু হবে না। এই তিনটে জিনিস খেয়াল রাখবে তো আমাদের কম্পাঙ্ক দিয়ে যেটা বলা হবে, তামসিক, সাত্ত্বিক, রাজসিক। রাজসিক একটু মাঝে আছে, আর তামসিক আর সাত্ত্বিক দুই সাইডে। আমাদের টার্গেট হচ্ছে তামসিকতা কাটিয়ে রাজসিকতার মাধ্যমে সাত্ত্বিকতা, এবং লাস্টে ফাইনালি কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় সেরকম আমাদের ত্রিগুণাতীত অবস্থায় যাওয়ার টার্গেট। হিউম্যানিটি ওইখানে রিচ করবে, ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সেখানে গিয়ে হবে। তার আগে পর্যন্ত সাত্ত্বিকতার আশাটা অনেক ভালো। তাহলে সত্য হচ্ছে তত্ত্ব সত্যং নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম। প্রকাশকম মানে প্রকাশ স্বরূপ, ক্ল্যারিটি থাকবে, পরিষ্কার ফ্রেশ, একদম ব্রাইট, এবং টেনশন আর রাগ আসক্তি অনুরাগ এইগুলো ডিস্টার্ব করবে না। অনাময়ম, রাজসিকতার গুণটা থাকবে। এগুলোও কিন্তু বন্ধন করে, স্লাইটলি বোঝা যায় না। সুখ সঙ্গে না বদনাতি, জ্ঞানের সঙ্গে না। কিন্তু খেয়াল রাখবে, এটা বন্ধন মানে ভেবো না বিশাল কিছু। এমনকি জানো, শাস্ত্র বন্ধন বন্ধন। শঙ্করাচার্য বলছেন দেহানুবর্তনম ত্যক্তা, মানে দেহকে সুখে রাখার চেষ্টা করো না। ত্যক্তা শাস্ত্রানুবর্তনম মানে শাস্ত্র কেউ ডিটো ফলো করে, শাস্ত্রের প্রতি তার আকাঙ্ক্ষা, এটাও কিন্তু কিছু লেভেলে। তারপরে কি লোকানুবর্তনম ত্যক্তা স্বাধ্যাসপনায়ন করি, যে অজ্ঞান, যে আবরণ, যে ভুল, সেটাকে মুক্ত করো, মানে ফ্রিডম অর্জন করো। এটাও বন্ধন। এমনকি হাইয়েস্ট লেভেলে জ্ঞান মার্গে, জাস্ট বলে দিচ্ছি, তোমাদের ব্যাখ্যায় যাবো না, এই যে মূর্তি ভগবানের রূপ, সেটাও কিন্তু হাইয়েস্ট জ্ঞান লাভের পক্ষে কিন্তু বাধা। তোমরা শ্রীরামকৃষ্ণের জীবনী পড়েছো, দেখেছো, মনে আছে? বিভিন্ন ভুল ভাল সব লেখা নাকি দিল একটা কাঁচ ঢুকিয়ে, তারপর বললো এখানে মন স্থির করো, মনে আছে? ভুলভাল লিখেছিল এরা। অ্যাকচুয়ালি ওখানে বিন্দু করে দিল যাতে মনটা ওখানে চলে যায়। শ্রীরামকৃষ্ণ দেব কি দেখছি, বারবার বলছি খেয়াল রাখবে, খুব সাবধানে, এটা কিন্তু হাইয়েস্ট লেভেলে, আমাদের ওই লেভেলে যাওয়াটাই কঠিন। সে বারবার দেখছি সেই চির পরিচিত সেই করুণাময়ী মা তার মুখের সামনে বারবার চলে আসছে। কি করলেন? জ্ঞানকে রশি রূপে, তরবারি রূপে কল্পনা করে মায়ের মূর্তিকেও এত প্রিয় যে মা কি করলেন? দ্বিখণ্ডিত করিলেন, তাই তো? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স যেটা বলা হয়, টোটাল ইন্ডিপেন্ডেন্স একমাত্র এই অদ্বৈত বেদান্তের যায়। তিনি গুণের থেকে মুক্তি, একদম সব থেকে। এগুলো কিন্তু হাইয়েস্ট জায়গা। এবার ভাবো, সিভিলাইজেশনের মধ্যে কোন নেচারের লোক বেশি হলে পর প্রবলেম কম? পুলিশ থাকবে না, সাত্বিকতা লোক যদি বেশি হয়ে যায়, তো উৎপাদ ঝামেলা কম থাকবে। সেটাই তো হাইয়েস্ট সোসাইটি বলতে গেলে। তাহলে সত্যগুণটা আমাদের মোটামুটি পরিষ্কার হলো। এবার রজগুণ, এই বোঝা যাচ্ছে তো? দ্বিতীয় ক্লাসের মতো এরকম মাথা বোঝাচ্ছি না? দ্বিতীয় অধ্যায় রজো রাগাত্মকম বৃদ্ধি কৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্ম সঙ্গে নরেহিনম। এরকম বস্তুগুলো ভালো কিন্তু শুরু। রজ হচ্ছে আর রাগ, রাগ মানে আসক্তি। এই রাগ মানে ক্রোধ নয়, অনুরাগও নয়, বিরাগও নয়। অনুরাগের একটা পলিউটেড ফর্ম আসক্তি।
রজ রাগাত্মক, আসক্তিমূলক। আসক্তিকে আমাদের আলোচনা আছে ডিটেলস। আর এর কি জন্ম দেয়? রেগুলার তৃষ্ণা, মেটে না, ইনএক্সটিংগুইশেবল ফায়ার, অনির্বাণ অগ্নিশিখার মতো, যতই ঘি দিয়ে যাও মিটবে না। এই তৃষ্ণা সঙ্গ মানে আসক্তি, সঙ্গ বা আসঙ্গ মানে একই, কিন্তু অসঙ্গ আর আলাদা। অসঙ্গ মানে অনাসক্তি, আসঙ্গ মানে যেমন বিশুদ্ধ আর শুদ্ধ এক হতে পারে, কিন্তু অশুদ্ধ আর বিশুদ্ধ আর তিনটে এক নয়। কিন্তু তেমনি আসঙ্গ সঙ্গ এক হলেও অসঙ্গ কিন্তু আলাদা, জাস্ট অপোজিট। তো এই অসঙ্গ সঙ্গ বা আসঙ্গ যাই বলো, তৃষ্ণা আসঙ্গ সমুদ্ভবম, এইগুলো জন্ম হয় এই রজগুণ থেকে। তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। এই কর্মের দ্বারা আসক্তি করে। কেন করে? তোমাদের প্রথম দিকে ক্লাসে বলেছিলাম, একটা মানুষের মধ্যে যখন অভাব বোধ থাকে তখনই সে কাজ করে, কর্মোদ্যোগ নেয়। কি ইকোনমিক্স উদাহরণ দিয়েছিলাম, যে অভাব যখনই হয় তখনই আমাদের এক্সচেঞ্জ শুরু হয়, কারণ আমরা পেতে চাই। নিজেদের মধ্যে একটা ইমপারফেকশন কনসেপশন আছে, মানে আমি পারফেক্ট নই, আমি কিছু অভাব বোধ আছে, তখনই কিন্তু আমি কোনো কিছুর জন্য আমার চাহিদা ফিল হচ্ছে, চাই, আমার ডিজায়ার তৈরি হচ্ছে, তৃষ্ণা। কিন্তু যদি আমি নিজেকে পূর্ণ ভাবি তখন কিন্তু আমার এই ডিজায়ার হবে না। রজগুণী ব্যক্তি, রজগুণী যে প্রধান ব্যক্তি, তিনি কিন্তু নিজেকে ইমপারফেক্ট ভাবছেন এবং পজিশনের দ্বারা নিজেকে কমপ্লিট করতে চাইছেন। আর বিষয় আসক্তি প্রবল, এটা চাই ওটা চাই। আর এই আসক্তি স্বভাবিত এই সদা অসন্তুষ্ট রায় না, কখনো সন্তুষ্ট হয় না। তৃষ্ণা, আসক্তি, রাগ, এগুলো হচ্ছে রজগুণের ধর্ম। কিন্তু এটা অনেক ভালো। উদাহরণ বলা আছে তামসিকতা, সেখান থেকে শব্দ, তারপরে শব্দোত্তর, তাই তো? এ কিন্তু ওই কাজের দ্বারা বদ্ধ করে। কর্মসঙ্গে না দেখি না, মানে কর্ম বলতে কর্মের ফল প্রধানত। কর্মে আসক্ত হওয়া কিন্তু আসক্ত। ওই কর্মের নিয়ে বাধিকারস্থ আমাদের রচনা সংক্ষেপে, কর্মের নিয়ে বাধিকারস্থে মা ফলে সে কথা আছে না, মা কর্ম ফলে অকর্ম যেন তো প্রবৃত্তি না হয়। অনেক সময় কি হয় যে সেই হীরক রাজা দেশে মনে হয় এই গানটা আছে, রবি ঘোষ গাইছিল মনে আছে, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। তো আমরা বলতে পারি, আরে কাজগুলো তো বন্ধ হবে, তো কাজগুলো লাভ নেই। হনুমান, তুমি আছো বদ্ধ হয়ে, একেবারে তামসিকতার মূর্তি তুমি, তোমাকে এইখানে ক্রস করে সাত্বিকতা যেতে হবে। যে কোনোদিনই আসক্ত হলো না, মানে বিষয় ক্ষেত্রে হোক আর ব্যক্তি ক্ষেত্রে হোক, যে কোনোদিনই কাউকে ভালোবাসলো না, তার হৃদয় তো জাগেইনি, তার কাছে নিষ্কামের প্রশ্নই ওঠে না। অন্ধের কিবা দিন কিবা রাত, কি দেখবে না দেখবে তার কাছে সিলেক্ট করে যেতে হবে, যেটা দেখো না ওটা দেখো না, সে তো অন্ধই। ঠিক তেমনি এই আসক্ত হওয়া বরং ভালো, মানে প্রথমে একেবারে অনাসক্ত সব কিছুতেই, মানে নিষ্কর্মা কিছুতেই নেই, তাকে বরং একটু কাজ দিয়ে সামনে সেই মজার কাহিনী আছে না, সেই ত্যাগ বৈরাগের কথা শুনতে এসছে, তখন তাকে বললেন কি তুমি কি চুরি করতে পারো? বলছেন না, ওটাই করো। তিনি কি চুরি করতে বলেছেন? না, সে এতটাই জড় প্রকৃতির, এক্সেপশনাল, যে ও যদি একটু অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আসে পরে চেঞ্জ করা যায়। আমাদের জীবনে প্রত্যেকের খেয়াল লাগবে, অনেক সময় বুঝতে পারি না কোনটা তামসিকতা আর কোনটা সাত্বিকতা, গুলিয়ে ফেলি। এমনকি সাত্বিক বলা হয় প্রসাদ দিয়ে, সেটা যদি এক গাদা খাওয়া হয় না, পেরে ঘুম পাবে। উৎসব করে সে ঘুম থাকলো, বক্তৃতা লেকচার গান কি শোনা না, পেরে ঘুমিয়ে গেল। কি বক্তৃতা মঞ্চে সামনে বসেই যারা বক্তা তারা বক্তৃতা দিয়েছে, তুমি নাক ডাকছো সুন্দর করে, সমাধিস্থ অবস্থা, তাই না? মানে সাত্বিকতাও যেটা মনে হয় সাত্বিক, যেটা দুধ সাত্বিক, খাও এক গাদা। অর্থাৎ প্রকার এবং পরিমাণ দুটো কিন্তু খেয়াল রাখবে, সেটা শব্দের সাথে আলোচনা করবো সময় থাকলে। তাহলে কি কর্ম সঙ্গে অর্থাৎ অ্যাক্টিভিটিতে জয়, অর্থাৎ কর্মেন্দ্রিয় প্রধান হয়ে যায়। কর্মেন্দ্রিয় প্রধান বা হাত পা ইত্যাদি, তার অ্যাক্টিভিটিটা খুব বাড়ে। আর যদি বলি, যদি বলা পারমিশন দেওয়া যায় আমাদেরকে, তাহলে কি বলতে পারি, সাত্বিকতা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় প্রধান। তার চোখ ভীষণ শার্প, দেখবে খুব সুন্দর নিখুঁত ভাবে দেখবে, ক্যালাস হ্যাপাজারলি দেখবে না, যেমন দেখবে একদম পুরো ছবির মতো পুঙ্খানুপুঙ্খ দেখবে, শুনবে একদম ক্লিয়ারলি, শুনবে কোনো কথা বলবে সিদ্ধান্ত দেবে একদম ক্লিয়ারলি, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় প্রধান। মন তো আছে, এখানেও মন থাকছে, বুদ্ধি থাকছে, তাহলে কি হলো, রজগুণ হচ্ছে কর্মেন্দ্রিয় প্রধান যদি বলি, আর সত্যগুণ হচ্ছে জ্ঞানেন্দ্রিয় প্রধান, আর তমগুণ সমস্ত ইন্দ্রিয় মোটামুটি ধর্মঘট ডেকে দিয়েছে, আমাদের দাবি মানতে হবে, নইলে গতি ছাড়তে হবে।
পুরো লক আউট, ধর্মঘট, কোনো প্রোডাকশন হচ্ছে না, কোনো ইনভেস্টমেন্টও নেই যে পরে কিছু পাবে, কিছুই নেই, পুরো সব বন্ধ। তমস এগুলো বেশি বলছি কারণ এটা খুব প্রয়োজন আমাদের জানা। আমাদের যদি আমরা ত্রিমাত্রিক অবস্থা নাও চাই, আমরা নিজেকে এবং অন্যকে বুঝতে এবং তার সঙ্গে ডিল করতে আমাদের সুবিধা হবে। একটা আমি যদি ক্যাপ্টেন হই, একটা তমগুণের বাচ্চাকে বলবো না এই যা এইটা কর, তাকে বলবো এই জল নিয়ে আয়, ব্যাটটা প্যাড এগুলো তুই বই নিয়ে যা আমার, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, ক্যাপ্টেন্সিতে সুবিধা হয় জানলে পরে বিষয়গুলো। এবার হচ্ছে তমস্তু অজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাহি স্তন্নিবধ্নাতি ভারত। অজ্ঞানজ মানে অজ্ঞান বলতে প্রকৃতিকেই বলছে, সবই তো প্রকৃতি, প্রকৃতিজাত, রজগুণ সত্যগুণ তমগুণ সবই প্রকৃতিজাত বা প্রকৃতি ইটসেলফ। তা তমস্তু অর্থাৎ কিন্তু, মানে এটা টু বলছে মানে বুঝতে পারছো তো, কিন্তু মানে এটা একেবারে লোয়ার কোয়ালিটি, এটা এই কিন্তু ওই ছেলেটা বলে না রাম পরীক্ষায় ভালো করেছে, যদুর রেজাল্টও ভালো, কিন্তু মধু খারাপ। ওই তু মানে এটা এই অর্থে বোঝাচ্ছে যে এটা খারাপ, মানে এটা কিন্তু কোনোভাবে অ্যাপ্রিসিয়েশন করা যাবে না, এই অ্যাপ্রিসিয়েট করা যাবে না। রজ ঠিক আছে চলবে, কিন্তু তামসিকতা একেবারে বোগাস। তমস্তু তম প্লাস টু অজ্ঞানজং বিদ্ধি, তমস্তু অজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম, সমস্ত মানে জীবকুলকে কি করে রাখে ওই তমগুণ মোহিত করে রাখে। মোহ মানে কি বলেছে একদিন ক্লাসে, আবার রিপিট করছি, বারবার শোনা ভালো। শঙ্করাচার্য বলছেন যে এই বিষয় যত সাটল হয় না তত রিপিটেশনের প্রয়োজন হয়, কারণ আমাদের মন সবসময় একবার একটা আছে দেখবে কথামৃত আছে গল্প, যে শাস্ত্রের কি প্রয়োজন, এই উদাহরণটা অনেকে দেয়, আমাদের সাধু মহলেও আছে, তারপর ভক্ত মহল ভলেন্টিয়ার মহলে বলে আমার বেশি পড়ার দরকার নেই তো, ঠাকুরের গল্প আছে না, চিঠিতে কি লেগে আছে, পাঁচশের সন্দেশ আর কাপড়, এটা জানলে তো হয়ে গেল, আর চিঠির কি প্রয়োজন। প্রবলেমটা অন্য জায়গায়, আমরা চিঠিতে কি লেখা আছে বারবার হারিয়ে ফেলি আর ভুলে যাই। অর্থাৎ আমাদের বলে কেনা হয় না, যে সন্দেশও কেনা হয় না আর কাপড়ও কেনা হয় না, আনা হয় না, ওটা এনে যে পাঠাতে হবে ওটা আনাই হয় না। অর্থাৎ বারবার প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা ভুলে যাই, টার্গেট ভুলে যাই, লক্ষ্য ভুলে যাই। শ্রীভবনে যারা আসো তোমরা জানো, মাঝে মাঝে আমি বলি কি করতে এসেছো, কি করে দিনটা গেল ভাবো, কারণ যদি টার্গেট জানা থাকে তাহলে দেখবে অনেক অনাবশ্যক সময় নষ্ট হবে না। যা চাই না তার জন্য মিশামিশি ঘোরাঘুরি সাপ হবে, কি খুঁজছি জানি না তো খুঁজছি, ঠিক সেরকম আর কি, অযৌক্তিক নয়। অথবা সেই ট্যাক্সিতে উঠে বা রিক্সাতে উঠে কোথায় যাবে, চলো যেখানে যাবে। টার্গেট থাকলে কি হয়, সময় এবং অর্থ দুটোর সময় নষ্ট অপচয় কম হবে। যাদের গোল দেওয়া টার্গেট নেই তারা তো এদিক ওদিক বল খেলবে, গোল দেওয়া টার্গেট থাকলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ফোকাস বদলে যাবে। ঠিক তেমনি আমাদের যদি টার্গেট ফিক্স থাকে তাহলে অসুবিধা হবে। বিবেক হচ্ছে বুদ্ধির তীক্ষ্ণতা প্লাস শুদ্ধতা, ভালো মন্দ বুঝতে সাহায্য করে, আর মোহ তার উল্টোটা দেয় না। এটা আলোচনা করছি, ডিটেলসে যাচ্ছে, কিন্তু কেন বলছি বারবার শুনতে হবে, কারণ আমরা ভুলে যাই। মোহ এবং বিবেক জাস্ট অপোজিট। আর বৈরাগ্য কি, বৈরাগ্য মানে গেরুয়া পড়া না, কিন্তু এটা একটা বাহ্যিক কারণ। বৈরাগ্য হচ্ছে প্রতিদিন আমরা প্র্যাকটিস করি, যেটা আমার ডিজায়ার, মানে আমি চাইছি, আকাঙ্ক্ষিত বিষয়, ইষ্ট এগুলো বলা হয়, মানে আমার ইচ্ছার সঙ্গে যুক্ত, সেটা ইষ্ট বলা হয়, ইষ্ট ধরে লেগেছে, যেটা আমার মানে কল্যাণের কারণ, যেটা আমি চাইছি সেটার জন্য আমি অন্যগুলোকে দূর করছি। বাতাসাও আছে, রসগোল্লা আছে, খেজুর গুড়ি, কোনটা চাইবো শোন, খেজুর গুড়ি রসগোল্লা, তাহলে আমি কি ওটাকে ত্যাগ করছি, অ্যাপারেন্টলি মনে হয় ত্যাগ করছি, কিন্তু আমার আসলে ওই দিকে টান আছে বলে অটোমেটিক ত্যাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ বৈরাগ্য আমরা রেগুলার প্র্যাকটিস করি, বিবেক থেকেই বৈরাগ্য আসে। এটা হচ্ছে মোহ। এই মোহের নেচার, মোহ কি করে গুলিয়ে দেয়, এই হচ্ছে স্বরূপের কোয়ালিটি। অজ্ঞানজং বিদ্ধি মোহনং মানে মোহাত্মক, এটা হচ্ছে কোনো রাগাত্মক, এটা মোহাত্মক, এটা আসক্তি প্রধান, এটা মোহ প্রধান। আসক্তি মানে কি, আমি জানছি এটা চাইছি, অ্যাটাচ হয়ে গেলাম, কোনো ব্যক্তি, কোনো কাজ, কোনো বস্তু, অ্যাটাচমেন্ট সে গেল, বেটার অনেকটা। আর মোহ হচ্ছে কিছুই জানে না, বোঝে না, কি কোনো ঠিক নেই, ক্লারিটি একেবারেই নেই, ডাল একেবারে, এই মোহ। এর ম্যানিফেস্টেশন কি করে বোঝা যাবে, কি করে বাইরে থেকে বুঝবো, সুন্দর সুন্দর কোয়ালিটি আছে, প্রমাদ, আলস্য,
5 মিনিট ঘুমিয়ে নিই না মহারাজ, এই তো এই যে একটা ঘন্টা করেছে প্রেয়ার যাবো, একটু 5 মিনিট ভিখারির মতো চাই, একটু ঘুমিয়ে 10 মিনিট ঘুমিয়ে নিই। আলস্য আর কিচ্ছু না, এই বয়সে একটু কম ঘুমালে কিচ্ছু হয় না। আলস্য, কমপ্লিট আলস্য। 5-10 মিনিট এক্সট্রা ঘুমিয়ে তুই কি এমন লাভ করবে? ওর জন্য দেখা যাবে সারা সময়টা পুরো ডিস্টার্ব গেল। দেরি করে ঢুকলে বা যেতেই পারলে না, 5-10 মিনিটের মধ্যে হয়তো প্রেয়ার হয়ে গেল কোনোদিন, ব্যাস ঝাড় খেলে সারাদিন বিরক্তিকর চলবে ওই 10 মিনিটের জন্য। আলস্য প্রমাণ হচ্ছে ভুলে যাওয়া। স্যার ভুলে গেছি, মহারাজ ভুলে গেছি। ভুলে যাওয়া কিন্তু মারাত্মক। একজন প্রশ্ন করছেন স্বামী বুদ্ধানন্দ মাঝে, মহারাজ আমরা তো ঈশ্বরকে ভুলে আসি, কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা হচ্ছে, এটাই তো বাকি। ভুলে যাওয়াটাই তো লস। তাকে তো মনে রাখতেই তো চাই, তাকে তো মনে রাখতেই চাই। ক্লাস আছে, আমরা তো মনে রাখতেই চাই। মহাভারত এরকম সনদ সুজাতীয় সংবাদে সনত কুমার বলছে ধৃতরাষ্ট্রকে, যাকে বোঝানো যাবে না, বোঝার চেষ্টা হয়েছে। ধৃতরাষ্ট্র এটাকে শঙ্করাচার্য কোট করেছেন বিবেচনার মধ্যে, প্রমাদ মৃত্যু ইত্যাহ ভগবান ব্রহ্মণস্ত, মানে ব্রহ্মার পুত্র সনত কুমার সে প্রমাদকে মৃত্যুর সঙ্গে তুলনা করেছে। মৃত্যু, ভুলে যাওয়া। অ্যাকচুয়ালি তমগুণের নেচারটা হচ্ছে কিরকম, ওই বরফের নিদ্রা, বরফের সুখ, ঠান্ডা। তো সেই প্রমাদ, আলস্য, আলস্য নিয়ে বললাম, নিদ্রা, এর ব্যাখ্যার প্রয়োজন আছে কি? একদম প্রয়োজন নেই। এগুলোর প্রয়োজন নেই এমন না, কিন্তু এগুলো প্রয়োজন আছে। কিন্তু জানো তোমরা, এটা অসম্ভব মনে হতে পারে তোমাদের, কিন্তু ঘটনা। যোগীদের কম ঘুমলে হয়, দেখবে অনেক ছেলের কম ঘুম প্রয়োজন হয়, অনেকে সারাদিন ঘুমিয়েও কিছু হয় না, কিন্তু কেউ বেশি ঘুমলে অস্বস্তি করে। অর্থাৎ তামসিক ব্যক্তি যদি না হয়ে যদি তামসিকতার মানে বেশি প্র্যাকটিস করতে যায়, প্রথম অসুবিধা হবে, কিন্তু একটা সময় আবার অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন না ঘুমালেই খারাপ লাগে। যে 6 ঘন্টা না, আমার না 5-7 ঘন্টা ঘুমালে মাথা ব্যথা করে, 8 ঘন্টা ঘুমালে অসুস্থ হয়, আবার 4 ঘন্টা ঘুমালে অসুস্থ হয়, তার 6 ঘন্টার আশেপাশে ঠিক আছে। এবার চেষ্টা করলো না আমাকে ঘুমে এক্সপার্ট হতে হবে, 8 ঘন্টা প্রথম মনে অসুবিধা হতে হতে দেখা যাবে সে আর অসুবিধা হচ্ছে না, সে ঘুমিয়েই ভালো থাকছে, মানে বরফেই ভালো আছে। এগুলো যে অভিভক্ত, যেটাকে তুমি প্রাধান্য দেবে, মনের জোর না দিয়ে। ধৃতি যখন পড়াবো মনের জোর নিয়ে আলোচনা করবো, এটা আমাদের মন ইম্পর্টেন্ট, ধৃতি, উইল পাওয়ার। তো এই মনের জোর দিয়ে আমরা যদি না তামসিকতাকে দমন করি, আমাদের লাইফ ম্যানেজমেন্ট করা মুশকিল হবে। তাই এই নিদ্রা, কিন্তু দেখবে তোমার পরীক্ষার সময় দেখেছো না, শরীর মনে যেন ভেঙে যায় একটু, কিন্তু খুব বেশি ডিস্টার্ব হয় না, কারণ তোমাদের মন খুব ফোকাস থাকে, সাত্বিকতার ভালো বিকাশ থাকে। রাজসিকতা থাকে নিশ্চয়ই, ফলে রেজাল্ট থাকে, কিন্তু সাত্বিক লেভেলটা অনেক ভালো থাকে, কারণ কনসেন্ট্রেশন প্র্যাকটিস করো তো। এই জব, ধ্যান, সাধন, ভোজন, এগুলো কিন্তু সাত্বিকতার বিকাশে সাহায্য করে। প্রার্থনা, এগুলো সব যা আমাকে জড় থেকে তুলে নিয়ে যেতে সাহায্য করে। এগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা বলছি। তারপর কাজ কর্ম করা, আসনো, রিসার্চ করা, প্র্যাকটিস করা, এগুলো রাজসিকতার মাধ্যমে সাত্বিকতায় নিয়ে যায়। খুব ডিপলি একজন সায়েন্টিস্টও দেখবে তার মন বুদ্ধি অনেক খুব হয়ে যায়, তার উদারতা অনেক বেশি। নেগেছিকে দেখি আমাদের এখানে এসেছে, তার সঙ্গে যারা মিট করেছে দেখেছো কি সহজ সরল মানুষটা, তাই না? অর্থাৎ ওদের কোনো কিছু মধ্যে খুব বেশি টান এমন না, কিন্তু একটা কিছু খুব ফোকাস, সাত্বিকতা বিকাশ। তো তারপরে সাধারণ মানুষের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণদেব 6 মাস ঘুমন নেই, জানো, অসুবিধা হয়নি। যদি আমাদের সাধারণ মানুষের জীবন আছে, আমাদের এখানে খুব প্রাসঙ্গিক নয় তবু বলি, খুব বেশি সাধারণ মানুষ জব ধ্যান ইত্যাদি করলে না, অল্প ঘুম হলে হয়ে যায়। কারণ ঘুমের টার্গেট কি? বিশ্রাম। তো ক্লান্তি এসে যায়, সাধারণ মানুষের আরো বেশি বিশ্রাম হয়, বরং উল্টো পাল্টা স্বপ্ন থেকে আরো বেশি টায়ার্ড হয়ে পড়ি। সারাদিন কি হলো, বাঘ সাপ সব তারা করতে করতে সকালে ঘুম ভাঙলো, আরো বেশি ক্লান্ত। কিন্তু যদি সাধারণ ভোজন একটু বেশি করা যায়, জব ধ্যান সাধারণ যারা করে তারা জানে, তার কিন্তু এনার্জি আরো বেশি, যেন মিসইউজটা হয় না, তার এনার্জি আরো বেশি স্টোর হয়। অর্থাৎ যেটা মিসইউজ হয়ে আছে যে এনার্জিটা, সেটাকে টারবাইনের মাধ্যমে যেন সেটাকে একটা এনার্জিটাকে কনভার্ট করা হলো বিদ্যুতের মাধ্যমে, এবং সেটাকে তুমি ইউজ করো না, ফ্যান চালাও অথবা লাইট করো, একই না, বিভিন্ন রকম ম্যানিফেস্ট করো। তেমনি ওই সাত্বিকতা প্রিজার্ভ করা, এনার্জিটা একই তো এনার্জি, যেদিকে তুমি ইউজ করো আস্তে নষ্ট হয়ে যায়, ইউজ না। তো এই নিদ্রা, এগুলো কিন্তু এক ধরনের ভোগ, তামসিক ভোগ। নিদ্রা এক ধরনের ভোগ, তামসিক ভোগ, বরফের সুখ, যেটা উদাহরণ দেওয়া হবে। প্রমাদ আলস্য নিদ্রাভি স্তন্নিবধ্নাতি ভারতে,
এটাকে বদ্ধ করে জীবাত্মাকে, মানে অনেকটা গাঢ়ভাবে বদ্ধ করে দেয়। মানে যদি তুলনা করি, একটা নির্মল জল, তাকে একটা সাদা প্লাস্টিকে দিলাম, তবু তার একটা ব্যবধান আছে। প্লাস্টিক এবং আমার মাঝে, জল এবং আমার মাঝে কার ব্যবধান? চোখের মাঝে বা বাইরের দৃষ্টির মাঝে প্লাস্টিক, কিন্তু সেটা ফ্রেশ সাদা প্লাস্টিক। তারপর ধর একটা লাল প্লাস্টিক দিলেন, রজগুণের প্রতীক, জলটা দেখা যাবে অতটা কম, বোঝা যাবে, জল আছে তো বোঝা যাবে। এবার বোঝা একটা কালো প্লাস্টিক দিলে, সাপ ব্যাং গরু ছাগল কি আছে কিছুই বোঝা যাবে না, হাত দিলে বের হয় নরম লাগে ইত্যাদি, তাই না? তমগুণ হচ্ছে এই কালো প্লাস্টিক, কিছুই বুঝতে দেবে না, কোনো ক্লারিটি থাকবে না, ভুল ভাল। যেমন তামসিক কর্ম, তামসিক কর্তা বা সাত্বিক কর্তা, রাজসিক কর্তা আলোচনা হবে অষ্টাদশ অধ্যায়ে, বা খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হবে, এসবগুলো তখন আমরা আলোচনা করবো। বাকিটা তাড়াতাড়ি বুঝতে অসুবিধা হবে না। এই তিনটে গুণের যে ডেফিনেশন এবং কিছু কিছু উদাহরণ লক্ষণ বলা হলো। এবার হচ্ছে কি, এদের অ্যাক্টিভিটিস গুলো বলে দিয়েছে প্রকারান্তর, আবার 9 নম্বর শ্লোকে বলছে সত্যং সুখে সঞ্জয়তি, সুখে বদ্ধ করে, সঞ্জয়তি মানে বদ্ধ করে, আপনি অনুরক্ত করে। ওই যেমন আছে না স্ফটিকের উদাহরণ, যদি লাল ফুল রাখি স্ফটিকটা কেমন দেখাবে? পাশাপাশি রাখলে স্ফটিকটাকেও লাল দেখাবে। যদি নীল ফুল রাখি ওই কাছে ওই স্ফটিকের নীল দেখাবে। আমাদের স্বরূপ তো আমাদের সবসময় তো ঠিক, কিন্তু যে গুণটা প্রবল হবে আমার পার্সোনালিটি সেটা রিপ্রেজেন্ট করে সবসময়। তাই সপ্তম সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত, জ্ঞান আবিত্য, জ্ঞানকে আবদ্ধ করে দেয়, জানতে দেয় না, বুদ্ধি কাজ করে না। তম প্রমাদে সঞ্জয়তি, প্রমাদ তো ইম্পর্টেন্ট বলে আরো জোর দিয়েছে, প্রমাদ। আপনি নিজেকে ভুলে থাকা, আমার স্বরূপও ভুলে যাবে আস্তে আস্তে। এবার এই যে উদাহরণ অভিভাবক কথা লিখেছিলাম 10 নম্বর আছে, দেখো রজস তমস চাবি ভূয়া সত্যং ভবতি ভারত, মানে রজ এবং তমকে আমি সন্ধি বিচ্ছেদ করছি না, করিনি। রজ তম চ অভিভূয়, রজস্তমস চাবি ভূয়া সত্যং ভবতি ভারত, অর্থাৎ রজ এবং তমকে অভিভূত করে, অভিভব, যেমন সূর্য উঠছে সেরকম সত্য প্রধান হয়। আমাদের কিন্তু প্রত্যেকের জীবনে কম বেশি হয়, দেখবে বুদ্ধিতে অনেক সময় শার্পনেস আছে, অথচ আমি জানি যে ঘরটা পরিষ্কার করলে ভালোই লাগে, কিন্তু আমার কে করছে, ইন্টেলেকচুয়ালি শার্প, পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে নোংরাদি গ্রেট। দেখা যায় আমার কাছে একটা ছাত্র ছিল বছর আগে, সূর্যদীপ্ত, নামটা বলে দিলাম, দেখা যাচ্ছে যে ওই কোকোকোলা সেই কাপটা ওখানে, গীতাটা ওইখানে সাইডে পড়ে আছে, এটাও কাপটা, জাঙ্গিয়াটাও পড়ে আছে, সব এদিকে একাকার হয়ে পড়ে আছে, কিন্তু ভীষণ শার্প, সে অঙ্কে একদম অসাধারণ ব্রেন তার, বুদ্ধির লেভেলে সাত্বিকতা এসে গেছে, কিন্তু মনে এবং শরীরের লেভেলে এসে তামসিকতা। তোমাকে যদি একটা ভালো পরিবেশ দেওয়া, তুমি ভালো না, কি সুন্দর, বেশ ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তোমার কতদিন পর রাখলে কি হবে? অর্থাৎ তোমার বুদ্ধি অ্যাপ্রিসিয়েট করতে পারে ভালো জিনিসটাকে, কিন্তু তোমার শরীর এবং মন বড় ছুঁয়ে তামসিক প্রধান হয়ে গেছে। এই মনের লেভেলে তামসিকতা আছে, বুদ্ধির লেভেলে সাত্বিকতা আছে। আমি জানি এটা ভালো, কিন্তু আবার কে গুছিয়ে রাখছে, সে বললাম। অনেকে দেখে মশারি না খুলতে খুলতে ওই জাল জাল হয়ে যায় দেওয়ালের সঙ্গে, ওই মশারি যে সাইড গুলো লাগানো থাকে, দেখবেন মাকড়সার জাল একসঙ্গে হয়ে গেছে। যতদিন না রুম চেঞ্জ হয় ততদিনের মধ্যে মাকড়সার জাল আনন্দে মাকড়সা ওখানে বিচরণ করে, দেখেছো এগুলো রুমমেটদের কাউকে? তো রজস্তমস চাবি হয়ে সপ্তম ভবতি ভারত, সপ্তমন প্রধান হলে পরে শরীর মন বুদ্ধির লেভেলে তার এক আচরণ ব্যাপার একরকম হবে। ঠিক তেমনি সবগুলো ক্ষেত্রেই রজস সত্যম তমস চাইব, তমস সত্যম রজস্তম। লক্ষণ আরো কিছু দেওয়া আছে, সর্বদারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং এব তথা বিদ্যা বিবিধং সত্যযুক্ত। সর্বদারে, দ্বার মানে ইন্দ্রিয়গুলি, জ্ঞানেন্দ্রিয় বলেছি না, চোখে দেখা বললাম, দেখতে হবে যে দেখবে, খুব শুনবে, খুব ক্লিয়ারলি শুনবে, একদম ফ্রেশ, যন্ত্রপাতি সব ঠিক আছে, অডিটরিয়ামের মাইকের মতো নয় আর কি, কুকা করবে না, একদম সব রেডি, রেডিনেসটাকে বলে, সাফ ব্রাইট, চোখ কান নাক সমস্ত ইন্দ্রিয় সাফ। তারপরে 12 নম্বর আছে লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মনাম অসমস স্পৃহা, লোভ প্রচন্ড, প্রবৃত্তি মানে অ্যাক্টিভিটি বাড়বে, এই যে প্রবৃত্তির আরম্ভ মানে হচ্ছে উদ্যোগ নেওয়া, কর্মনাম মানে কাজের ক্ষেত্রে অসম, মানে সম নেই, নিবৃত্তি হয় না, স্পৃহা এই কাজে অত্যন্ত আগ্রহ, এটা রাজস্বিক প্রকৃতি।
রজস চৈতন্য জায়ন্তে বিবিধে সত্য ভরতর্ষণ। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, যে এই জায়ন্তে বিবিধে মানে রজগুণ বিবিধ হলো, অর্থাৎ বৃদ্ধি পেলে তার মধ্যে লোভ প্রবৃত্তি কাজের এন্টারপ্রাইজ যেগুলো সেগুলো কাজে বাড়ে বেশি। আর 13 নম্বরে আবার প্রকারান্তরে বারবার একই কথা বলছেন, অপ্রকাশ অপ্রবৃত্তি। অপ্রকাশ কার অপোজিট? সত্যের অপোজিট। অপ্রবৃত্তি মানে রজের অপোজিট, রজগুণ অপোজিট তো। আর কে পরিষ্কার করছে, অপ্রবৃত্তি কাজ করবে না, অপ্রকাশ বুদ্ধিতেও কাজ করছে না। অপ্রকাশ কার অপোজিট? আর অপ্রবৃত্তি রজগুণের অপোজিট। তারপরে কি কি আর কিছু? প্রমাদ মোহ এই বাচ্চা, এই মোহ ডাইরেক্টলি বলে দিয়েছে এখানে। প্রমাদ মোহ এগুলো কখনো হয়, এই অপ্রকাশ অপ্রবৃত্তি প্রমাদ মোহ বিবিধে কি তমস তমস এতানি জায়ন্তে বিবিধে। এতানি জায়ন্তে কখন জন্ম হয় এদের বেশি করে, মানে বেশি প্রকাশ পায়, জানতে মানে প্রকাশিত হয়, ম্যানিফেস্ট করে তমগুণ বিবিধে। যদা সত্যি প্রবৃদ্ধি তো প্রলয় জাতি দেহ। এটা হচ্ছে মৃত্যু কালের কথা বলা হচ্ছে। এগুলো আমি ব্যাখ্যায় যাবো না, জাস্ট ছুঁয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। যখন সত্যগুণ প্রধান হয়ে কোনো মানুষের শরীর যায়, তখন সে উত্তম লোকে জন্মগ্রহণ করে। অমলান প্রতিপদ্ধতি লোকান তদুত্তম বিধান লোকান অমলান প্রতিপদ্ধতি। আর রজস্বী প্রলয়ঙ্গতা কর্ম সঙ্গী সুজায়তে। আর রজগুণের প্রধান হওয়ার জন্য সে কর্মপ্রধান জায়গায় জন্মায়, অর্থাৎ আবার মানুষ হয়, সাধারণ হয়। আর আর যেটা সত্যগুণ প্রধান হয়ে শরীর গেলে পরে সাধারণভাবে কর্মমুক্তির পথে যায়। এগুলো নিয়ে অনেক ডিবেট আছে, সেখানে আমি যাচ্ছি না। আর রজগুণ প্রধান হলে পরে আবার মনুষ্য লোক আসে। আর তমগুণ হলে পরে পশু জন্য জন্মায়, পশু হয়ে জন্মায়। তথা পরিণাম তামসী মূঢ় জনিস জায়তে। তো তামসিক সুখ হচ্ছে কি? অত্যন্ত কাম, অত্যন্ত ক্রোধ, আস্তে আস্তে রাজসিকতা থেকে আবার তামসিকতা চলে যায়। যেমন সাত্বিকতা থেকে রাজসিকতা থেকে যায়। একটা উদাহরণ স্বামীজি দিয়েছেন যে বিবর্তনের পথে আমরা মানুষ হয়েছি পশু থেকে, কিন্তু যদি পাশবিক সুখটা আবার এই শরীরেও পেতে চাই, এনজয় করতে চাই এই শরীরের মাধ্যমে, তার মানে আমরা যেন খুব ভুল করে ফেলেছি এতদিন চেষ্টা করে মানুষ হওয়ার, তাই না? কি মানে যে সুখটা আমি প্রাইমারিতে পেতে চাইছি, তাহলে পিএইচডি করতে সে ভুল করলাম, আমার প্রাইমারিতে বললেই ভালো হতো, তাই না? বোঝা যাচ্ছে ব্যাপারটা? অর্থাৎ মানুষ হয়তো আরো এগিয়ে যাবো সামনের দিকে, না আমি পিছন দিকে যাচ্ছি। অর্থাৎ যে সুখটা পশু শরীরে ভালো হয়, সেই সুখটা যদি এই শরীরেও ডিজায়ার করি খুব স্ট্রংলি, তাহলে বেটার টু বি বিস্ট। বেটার টু বি এ বিস্ট। একটা পশু হলেই ভালো হতো। কারণ এটা কুকুর যে তৃপ্তির সঙ্গে আনন্দ ভোগ করে, উদাহরণ হিসেবে যে খায় মাংস ইত্যাদি, একটা মানুষ সেভাবে পারে না। কেন আমি বলেছিলাম আগে দিন উদাহরণ হয়তো, যে তার মধ্যে অনেক রকমের প্ল্যানিং থাকে, টেনশন থাকে, চিন্তা থাকে, সে ফ্রিলি খেতেও পারে না। আবার সেই ভোগের বিষয়বস্তু অধিকার আছে কিনা, শেষ হয়ে গেল কিনা, তার সেই চিন্তা থাকে। কে কি ভাববে, হাওয়া করে গিলছি, নানান রকম ফ্যাক্টর কাজ করে। সে ভোগ চাইলেও করতে পারে না। কিন্তু পশু কিন্তু আরো সুন্দরভাবে এনজয় করে। তাই নেক্সট বার্থে ন্যাচারালি কি হবে? সে পশু হবে লজিক্যালি। কারণ ওইটা সুবিধা হবে তার, সে ওই দিকেই যাবে। শুধু শরীরটা হয়নি, নেক্সট বার্থে শরীরটা পেয়ে যাবে, আরো সুবিধা হবে। তুমি অনেকদিন চাইছিলে এই চাকরি জব করার, ঠিক আছে, একটা ভ্যাকেন্সি হয়েছে, তুমি এসে ঢুকে যাও। তাই রজসী তথা প্রেরণাস্তমসী মূঢ় যোনিষু জায়তে। মূঢ় জনিতে, অর্থাৎ মূঢ় অর্থ হচ্ছে পশু প্রভৃতি, এগুলো আছে। এবার এই গুণ থেকে অতীত হয়ে ত্রিগুণাতীত অবস্থার কথা আছে, এটা আমি আলোচনা করবো আপনাদের এখানে। এই হচ্ছে 14 অধ্যায়। 3 গুণ, তাদের অ্যাক্টিভিটিস, এই 3টে গুণই কিন্তু আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। এরপরে 17 অধ্যায় 18 অধ্যায় এই গুণ ত্রয়ের ফাংশন নিয়ে প্রচুর আলোচনা আছে, সেগুলো পরে পরে আমরা আলোচনা করবো। মাঝে 50 অধ্যায় ছেড়ে দেবো, মাঝে 16 অধ্যায়টা করবো দৈবাসু সম্পদ বিভাগের জন্য। ওটা নিশ্চিত আলোচনা করার ইচ্ছা আছে যদি সময় পাই। তো এই যে স্বামীজি যেটা শুরু করেছিলাম, যে each soul is potentially divine, the goal is to manifest this divinity within by contrary nature, external and internal. তারপর do this either or work, worship ইত্যাদি বলেছেন স্বামীজি। অর্থাৎ নিজের ইচ্ছার মাধ্যমে, এমনি ন্যাচারালি তো হবেই, কিন্তু ইচ্ছা দিয়ে প্রয়োগ করলে পরে তাড়াতাড়ি করা যায়। তীব্র সম্বেগানাম আসন্ন, কোথায় আছে? যোগসূত্রে। যে ন্যাচারালি মানুষ চৈতন্য লাভ করবে, সর্বপ্রথম তাই তো, ধাক্কা খেয়ে যেভাবে একদিন সে জানবেই। কিন্তু স্বেচ্ছায় ভলেন্টারিলি যদি আমরা প্র্যাকটিস করি, ওটাকে সাধনা বলা হয়, তাড়াতাড়ি হবে। তীব্র সংবেগানাম আসন্ন, আসন্ন মানে কুইক, তীব্র সংবেগ মানে যার তীব্র ইচ্ছা, যে সাধক
কিন্তু উদ্যমী, এমনিতে প্রকাশিত হবেই আমাদের দেবত্ব। এটা এটা প্রকাশ করতে গেলে আমাদের তমকটাকে রজের মাধ্যমে সত্যে আনতে হবে, তারপরে যেতে হবে। যাদের টার্গেট আমাদের এই তরিকানাতে অবস্থায় যাওয়া, যারা মানে ওই মেথিগঞ্জ থেকে পিএইচডি করতে চাও, তাদেরকে এই কোর্সগুলো কিন্তু কমপ্লিট করে যেতে হবে। ঠিক আছে, এই গুণত্রয়ের স্বরূপ এবং তার ফাংশন মোটামুটি জানলাম, আরো ডিটেলস জানবো পরে পরে অধ্যায়ে। আজকে এই পর্যন্ত থাকছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্ন। তার মানে সবাই সাত্বিকতায় উঠে আছে। বলো, আনন্দ আর সুখের মধ্যে দেখো এই শব্দগুলো অনেক সময় বিভিন্নভাবে ইউজ হয়। যেমন করে ধর্ম শব্দটা বলেছিলাম প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে, যে পাকে জন্মালেই সবাই পঙ্কজ হয়, কিন্তু আমরা এখন শুধুমাত্র পদ্মকে এই সম্মানটা দিই পঙ্কজ। তেমনি আনন্দ, আমরা সুখকে অসময় প্রচুর আনন্দ হলো, এই আনন্দ নিয়ে কখন কোন কনটেক্সটে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। জেনারেলি আগেকার যে ট্র্যাডিশনে যে উচ্চারণ করা হতো আনন্দ শব্দটা, তার সঙ্গে কিন্তু এই 3 গুণ মুক্ত আনন্দের কথা বলা হয়। সচ্চিদানন্দ স্বরূপ যে আনন্দ, সেটাকেই মিন করা হয়। এখন আনন্দ বলতে আমরা চিলি চিকেন খেয়েও আনন্দ পাই, সেটাকে যদি বলি সুখ বলা যেতে পারে, যদি ভাগ করি আমরা। আবার এই সুখ শব্দটা গীতাতেই, আমরা সে অধ্যায়গুলো পড়াচ্ছি না, সেখানে দেখবে অনুপম সুখম সুখ, এই আত্মসুখ যেটা আছে, দেখবে যে সুখম আত্যন্তিকম, ষষ্ঠ অধ্যায় ছিল এটা, আত্যন্তিক সুখ লাভ করে। সেখানে সুখ শব্দের অর্থ আবার কিন্তু সেই আনন্দের পর্যায়ে চলে যাচ্ছে। অর্থাৎ ইন্দ্রিয় সংস্পর্শ থেকে যে সুখ আছে, এটা তো সেকেন্ড হ্যান্ড সুখ। মানে অ্যাকচুয়ালি সুখটা আছে, আনন্দ আমাদের আছে, আমরা কিন্তু ওর দ্বারা আমাদের ভোগ ব্যাপারটা আলোচনা করেছিলাম একদিন, মনে আছে তোমাদের? ভোগ অ্যাকচুয়ালি কি, নলেজ বলেছিলাম, মানে এক্সপিরিয়েন্স বলতে গেলে, বেটার টু সে এক্সপিরিয়েন্স। অর্থাৎ একটা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যখন কন্ট্যাক্ট হচ্ছে, তখন আমার মধ্যে একটা নলেজ হচ্ছে, সেই নলেজটা যদি ফেভারেবল হয় আমার সুখ হচ্ছে, যদি ফেভারেবল না হয় দুঃখ হচ্ছে, তাই তো? অর্থাৎ ওটাকে আমরা সুখ দুঃখ বলছি, ওটাকে আনন্দ যে যেভাবে ইউজ করে। বুঝা গেল? আর কোনো প্রশ্ন আছে? রজগুণ তো মানে কর্মে লিপ্ত করে না, কর্মে যোগ করে। সত্যকে কি কর্মে যুক্ত করে না? সত্য করে না, সত্য স্বভাবে তো করবে না, তাহলে রাজসিক চলে আসছে। কিন্তু ভগবানের তৃতীয় অধ্যায় যখন বলছে যে ব্যক্তি মনের দ্বারা তার ইন্দ্রিয়গুলোর কথা উপভোগ করতে থাকে, কর্মেন্দ্রিয় সংযম সব জায়গায় যখন বলছে যে সাধারণত কোনো ব্যক্তিই তো কর্মত্যাগ করতে পারে, যে সত্যই হোক তমই হোক আর রজই হোক, তার তো মনের দ্বারা কর্ম বলতে কিন্তু প্রধানত এই সাত্বিক ব্যক্তি কিন্তু কর্মী। মানে এই 3 গুণে কেউই কিন্তু, একটা জিনিস খেয়াল রাখবে, এই 3টে গুণ কিন্তু প্রত্যেকের মধ্যে আছে। শ্রীরামকৃষ্ণ উদাহরণ হচ্ছে, খাদ না হলে গরম হয় না। মানে শুধু সোনা দিয়ে ময়না তৈরি করা যায় না, কিছু না কিছু জিনিস। তাই সৃষ্টিতে যারাই আসবে, সে অবতারিক আর যেই হোক, হয়তো পরিমাণ অত্যন্ত কম থাকবে, তারও ঘুম পাবে, তারও ভুল হতে পারে। অর্থাৎ প্রত্যেকের মধ্যে কিন্তু 3টে গুণই আছে, কোনোটা বেশি কোনোটা কম, প্রভাব যেটা পাচ্ছে। ধরো তোমার 300 টাকা আছে, তুমি এখন 299 টাকা তুমি মিসইউজ করতে পারো, অথবা ঠিক ইউজ করতে পারো। তোমার 300 টাকায় আছে, কিন্তু বলা আছে তোমাকে এত টাকা কিন্তু মানে এটা যেন হয়নি, তুমি গেলে নিশ্চয়ই 2-1 টাকা কিছু কিনবে, আর বাকিটা তো ঘাপলা হয়ে গেল। কিছুটা তুমি করবেই। অর্থাৎ কখনোই কমপ্লিটলি কেউ সাত্বিক কমপ্লিট রাজসিক হবে না। 3টে গুণ মিলেই কিন্তু প্রকৃতি, আর সেই প্রকৃতির অধীনে আমরা। এখন সত্যটা এনে তারপরে আমাদের যেতে হবে, সত্য মানে 3টে গুণের পরে। ওই যে কর্মটা মহাসত্য কর্ম বলা যায়, সত্য কর্ম। অ্যাকচুয়ালি দেখো, কর্ম মানেই কোনো না কোনো জায়গায় একটা ডিজায়ার আছে, কিন্তু ডিজায়ার থাকলেই সবসময় বন্ধনের কারণ হবে এমন নয়। যদি অনেকের জন্য যদি আমি কল্যাণ চিন্তা করি না, যদি কাজ করি না, দেখবো ওটা তোমার বন্ধন হবে না। তো সেখানে আমার আমিত্ব, আমারটাকে জড়াচ্ছি না। স্বামী নিষ্কাম কর্মযোগের যে আলোচনা করছেন, কর্মযোগের দুটো জায়গায় যারা ঈশ্বর মানে তারা কিভাবে মুক্তি লাভ করে ইত্যাদি কথা প্রসঙ্গ উঠেছে, তখন বলছেন যে ভাব বা ভাবো যে একটা মানুষ নিজেকে নিয়ে একদম ভাবছে না, অন্যের স্বার্থে অন্যের জন্য শ্বাস প্রশ্বাসও নিচ্ছে, যখন সেই মানুষটির মধ্যে আমিত্ব বলে কি থাকছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেই তো ঈশ্বর, আনসেলফিশ ইজ গড। অ্যাকচুয়ালি
এই এখানে আসলেই একটু না একটু মলিনতা থাকবেই, একটু না একটু থাকবেই। আর তুমি যে বললে ওই তৃতীয় অধ্যায় যেটা বলছে, তৃতীয় অধ্যায় দেখবে একটা জায়গা আছে যে ওই আত্মনতি আত্মপ্রতিষ্ঠা এগুলো আলোচনা করেছি, মনে আছে? দেশে কাজে না বিদ্যাতে, সে কোন কাজ করবে না, কিন্তু কাজ করবে না মানে কি রকম? তুমি দেখবে সেও খাচ্ছে, সে তো নিঃশ্বাসও তো নিচ্ছে, চিন্তাও তো করছে, সে তো কাজের মধ্যে করবে। থিংস, এটা তো ভাব একটা, সে তো চিন্তা করছে, মানে অ্যাক্টিভিটি থাকবে। একটি অর্থ এখানে মেনলি মানে রাগাত্মক কর্ম, ডিজায়ার নিয়ে সকাম কর্মের কথাই প্রধানত বলা হচ্ছে ওই রজগুণ মধ্যে। হ্যাঁ, এটা তো টার্গেট, তুমি চাও না চাও তোমাকে যেতেই হবে। সাত্বিকতা যাওয়া, নিষ্কাম কর্ম আছে না ওই রাজস্বিকতা থেকে। স্বামীজি মেনলে অনেকগুলো পথ আছে, স্বামীজি চারটে বলেছেন, জ্ঞান যোগ, রাজযোগ, ভক্তি যোগ, কর্ম। ওই যে ওই কোটেশনই আছে, ডু দিস আইদার বাই ওয়ার্ক অর ইওর সাইকিক কন্ট্রোল আছে না, যে কাজের দ্বারা প্রাণ কন্ট্রোল একসঙ্গে করা যায়, সাইমালটেনিয়াসলি করা যায়। কারণ আমাদের চারটেই ফ্যাকাল্টি আছে। একদিন বলেছিলাম তুমি আসুন একটা যে ক্লাসে, কি মনে আছে যে আমাদের মন আমাদের সবসময় একই রকম চায় না, কিছু কাজ করতে চায়, দেখবেন। আবার সবসময় কাজ ভালো লাগে, চুপচাপ থাকতে চায়, অনেকটা রাজযোগের অ্যাটিটিউড। আবার দেখবে আমাদের আবেগ আছে, হৃদয়ে ভালোবাসা আছে, ইমোশনস আছে, সেটাকে ডিভোশনে কনভার্ট করা যেতে পারে, তাই তো? তখন সেটা যোগ হয়ে যাবে। এমনি হাওয়াজের লিকাসগুলো থেকে কৌশল ফলো করে যোগের কর্মসূচি কৌশল আলোচনা করছে একটু কিভাবে কাজ করতে হবে। মানে এখন যেমন সাঁতার শিখতে কষ্ট হয়, সাঁতার শিখে গেলে সাঁতারের মাধ্যমে আমার রিল্যাক্সেশন এসে যাবে, অফিস থেকে এসে একটু সাঁতার কেটে নাম ফ্রি হয়ে গেল। এখন কাজটা আমাদের কাছে বোঝা মনে হয়, কিন্তু কাজটা যদি কর্মযোগে পরিণত করতে পারি তখন কাজের মাধ্যমে আমাদের একটা লীলা হবে, আনন্দ হবে, আলাদা একটা স্বাদ পাওয়া যায়। তার থেকে ওই বুঝলেই বোঝানো যায়, না বুঝলে আর বোঝানো যায় না, মানে ওটা না নিজে অনুভব না বলতে বোঝানো খুব মুশকিল। একটা জিনিস খেয়াল লাগবে, এই সমস্ত জিনিস না সবটা ইন্টেলেকচুয়ালি গ্রাস করা যাবে, মানে প্র্যাকটিসের ব্যাপার আছে। তেমনি আমাদের জ্ঞানের প্রবৃত্তি আছে, চারটেই আমাদের কিন্তু ফ্যাকাল্টি আছে, খুব সাইন্টিফিক্যালি সঙ্গে ডিজাইন করেছে। এই যে সাপ, জল, পদ্ম, সূর্য, হংস, আত্মা, বিকাশ, কিন্তু কারোর মধ্যে কোনোটা পার্মিনেন্ট থাকে, সেটার মাধ্যমে ওই সাহায্য নিয়ে যায়। ভক্তি প্রধান বেশি মানুষের ভক্তি হ্যাঁ, কিন্তু কন্টেক্সট অনুসারে নিতে হবে। আবার বলছে দেখো এই শব্দটা আছে, ইয়াদ ভ্রমণ বেতার সুখম নালপি সুখম অস্তি, উপনিষদে বলছে, যেটা বিশাল তার মধ্যে সুখ আছে, ক্ষুদ্রে সুখ নেই। সেখানে সুখ মানে আনন্দই বলছে। সেটা ওই আজকাল একটা টেন্ডেন্সি আছে নতুন, যে মানে ভালোবাসায় বা বাবা মার কাছে আঘাত পেলে পরে বন্ধুদের কাছ থেকে প্রেমে আঘাত পেলে আত্মহত্যা করবো, লিখবো, বই করবো, মত বিদ্যার্থী হয়ে যাবে, টার্গেট থাকে। এটা হচ্ছে তামসিকতার দিকের লক্ষণ। দুঃখে আনন্দ পাবে কেন? তখন আমি ওটা দিয়ে দেবো, আর আমার কাছে আর টাকাও নেই, মানে ওইটা কিনেছিল ওইটা দিয়ে দেবো, ওটা তো আমার কষ্ট। ওটা সাত্বিকতার বিকাশ। তোমার কষ্টটার মধ্যে কি আছে জানো? হৃদয়ের বিকাশ, সাত্বিকতার বিকাশ হচ্ছে। তোমার ফিজিক্যাল লেভেলে তোমার কষ্ট হচ্ছে, এই কষ্টটাই কষ্ট বলে না তুমি, এটা মহত্ব। হ্যাঁ, ওই তুমি যেভাবে ব্যবহার করবে, যে পরের সুখে সুখ, সেটা সুখ। এই যে মানসিকতা আসে যে আমার নিজে না একটা অন্যের খাওয়া, এগুলো তো মানে বড় হৃদয়ের পরিচয়। এই এরকম বিকাশ হলে তো আস্তে আস্তে নিজেকে ভুলে যাবে। আসলে শরীর, আমি বডি মাইন্ড কনসাসনেস, আমার এই বডি মাইন্ড কমপ্লেক্স, এইটার সঙ্গে নিজেকে অ্যাটাচমেন্ট করাটাই হচ্ছে আমাদের বন্ধন। প্রকৃতির বন্ধন মানে এটাই। কিন্তু তুমি এখান থেকে শরীর যখন অন্যদিকে নজর দেবে, তখন কিন্তু তোমার এই বন্ধনটা শিথিল হবে আস্তে আস্তে। আবার খেয়াল লাগে, তার সঙ্গে যদি তোমার যদি অ্যাটাচমেন্ট ডিজায়ার থাকে কিছু, আমি দিলাম ধান্দা যদি থাকে যে পরে আমাকে বড় হয়ে আমাকে ইনকাম করে খাওয়াবে, তখন কিন্তু আমি টিউশনে টাকা দিচ্ছি বা আমি খাওয়ালাম, পরে স্কুলে নিয়ে ভর্তি করে অনার্সে ভর্তি করে দেবো, তোমার যদি ডিজায়ার থেকে যায় তখন কিন্তু তোমার আবার
সেই বন্ধনে পড়ে যাচ্ছে। দাও আর ফিরে যাও, থাকে যদি হৃদয় সম্বল, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান, যেবা চাই তার সিন্ধু বিদ্ধ হয়ে যায়। এটা অন্য প্রশ্নে আলোচনা করা যায় কিন্তু। আর কোনো প্রশ্ন? তাহলে থ্যাংক ইউ।